আমরা ছোট্ট একটু আড্ডা দেব, এবং সে আড্ডার বিষয়ে বুঝতেই পারছেন নিশ্চিতভাবেই রবি ঠাকুর। আজ যিনি এসেছেন এই আড্ডায়, তিনি বাংলা কবিতার খুব বিরল নক্ষত্রদের অন্যতম। কম লেখেন, কিন্তু যা লেখেন সেই সব লেখা বাংলা সাহিত্যে চিরকালের সম্পদ হয়ে থাকে। আজ চৈত্র মাসে তিনি আমাদের অতিথি হয়েছেন, তাই সেই সূত্র ধরে আমরা একটু মনে করে নিতেই পারি যে সেই কবির একটি সুখ্যাত কাব্যগ্রন্থের নাম চৈত্রে রচিত কবিতা। এরপর বোধহয় কবির নাম বলার প্রয়োজন হবে না, কবিতার শিক্ষিতা তো ধরেই ফেলেছেন। তবু আলাপের খাতিরে আমরা জানিয়ে দিই, আজ আমাদের অতিথি উৎপল কুমার বসু। এসো উৎপল, তোমার আকাশ তোমার বাতাস অনুষ্ঠানে তোমাকে আমি স্বাগত জানাচ্ছি। আচ্ছা, বলো, আর কি বলার আছে? বলার মানে তোমার সঙ্গে কথা আজকে হবে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় বর্ষ শেষ, আর এই বছর ফুরনো নিয়েও তো তুমি লিখেছ কবিতা, দীর্ঘ কবিতা 1962 শেষ হলো। ঠিক বাংলা সন ফুরনো নিয়ে এই কবিতা নয়, কিন্তু অন্য প্রেক্ষিত হলো বর্ষ শেষ তো অবশ্যই। একটা শেষ এবং আর একটা শুরুর মধ্যে দাঁড়িয়ে থাকা তিত্তিরে সব মুহূর্ত, যারা পায়ের নিচে থেকে সরে যাচ্ছে দ্রুত, ঠিক যেমন ভাবে সমুদ্রের তীরে দাঁড়ালে পায়ের নিচে থেকে সরে যায় ঢেউয়ে ফেনা মাখা জল আর বালি। তোমার সঙ্গে কথা শুরুর আগে আমরা সেই কবিতাটার একটু টুকরো শুনে নেব। এবার শীতের বনে অপরাহ্ন দ্রুত পড়ে এলো, এবার শীতের বনে অপরাহ্ন চলে যায় দ্রুত, এবার বৎসরান্তে প্রত্যেকের নাম আমি খাতায় লিখেছি। তোমাদের সঙ্গে বন্ধু নতুন আলাপ হলো, তারও আগে অন্য বহু বন্ধুত্বকে মনে পড়ে। বস্তুত বনের মধ্যে নির্বাসনে কাঠের বাড়িতে সমসাময়িক বলে কিছু নেই। যূথবদ্ধ হাঁস পাখি শিকারীর আনাগোনা ছাড়া তাদের কর্তব্য বহু, খাদ্য আর খাদকের পরস্পর কর্তব্য। বুদ্ধির প্রতিযোগিতাও আছে। শিকারীর রাইফেল তেমনি মর্যাদাবান গত বছরের মতো, শিকারীর কার্তুজ তেমনি সন্ত্রাসবাদী গত 10 বছরের মতো। মানুষের সভ্যতাও বন্যতার পাশাপাশি পরিবর্ধমান গত সহস্র ঋতুর মতো। ফুলটায় গন্ধে আজ আমাদের সতর্ক করেছি। মনে পড়ছি কবিতা? এই কবিতাটা 1962 শেষ হলো। আমার মনে পড়ছে যে এই কবিতাটার একটা ছোট্ট ইতিহাস আছে, সেটা তো বললে আমার ভালো লাগতে পারে। সেটা হচ্ছে যে ওই দিন 1962 শেষ দিনে আমি আর শক্তি একটা ওইরকম ঘরে ছিলাম জঙ্গলের মধ্যে, খুব সম্ভবত চাইবাসা অঞ্চলের বুড়ুডির পাহাড় টাহাড় এইসব জায়গার কোনো একটা ফরেস্ট বাংলোতে। দুটো খাটে আমরা শুয়ে আছি, একটাই আমি একটা শক্তি। আর শক্তি তখন খুবই অনেক কবিতা লিখছে, এবং শক্তি লিখছে প্রায় ধরা যাক 9টা-10টা থেকে লিখছে চতুর্দশপদী, অনেকগুলো সেই রাত্রে লিখেছিল। তো রাত্রির 11টা-12টা নাগাদ শক্তি আলো জ্বালিয়ে লিখছে। আমি বললাম যে এই আলোটা নেবা, আর ঘুমানো যাচ্ছে না, আলো জ্বালিয়ে কি মাথার কাছে ঘুমানো যায়? তো ও বললো লেখ তো দেখি এই আমার মতো কবিতা, বলে 2-একটা সনেট পড়ে শোনালো আমাকে, খুবই অসাধারণ সনেট। তখন আমি বললাম দাঁড়া, আমি একটা লিখছি, বলে কাগজ টেনে নিয়ে আমি এই লেখাটা লিখি। 1962 শেষ হলো। তা সেটাও আমি আবার পড়ে শোনালাম ওকে। তা পারস্পরিক প্রশংসা ইত্যাদি হলো, এবং তার শক্তি আবার লিখতে বসলো। তা এই করতে করতে ভোরও হয়ে গেল। আচ্ছা, তুমি যখন আজকে এসেছো, আমার একটা খুব প্রাসঙ্গিক কথা তোমার কাছে উত্থাপন করতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে যে তোমরা যে কৃত্তিবাসের গোষ্ঠী, কৃত্তিবাস পত্রিকা শুরু করেছিল এক সময়। আচ্ছা, সেই সময় প্রথম কথা তার খানিকটা পরিপ্রেক্ষিত একটুখানি সামান্য সংক্ষেপে একটু যদি বলো আমাদের শ্রোতাদের জন্য। আর সেই সঙ্গে তোমাদের ভেতরে রবীন্দ্রনাথ সম্বন্ধে মনোভাবটা ঠিক কি ছিল? মানে তোমাদের কবিতায় তিনি কি আসতেন, বা তাকে কি তোমরা সেভাবে ডেকে আনতে চাইতে, অথবা একেবারেই একটা বিদ্রোহী
হয়ে তার কাছ থেকে সরে নতুন কাব্য বিষয়, নতুন কাব্য ভঙ্গি, নতুন কাব্যের বাকশৈলী তৈরি করবে, কি ঠিক ভাবতে একটু যদি আমাদের বলো। হ্যাঁ, তখন সে তো অনেকদিন আগেকার কথা। এখন আমাদের সকলেরই বয়স অনেক হয়েছে, স্মৃতিচারণ বলতে যা বোঝায় তাই। তবে আমার ভুল টুল হতে পারে আর কি, যে কৃত্তিবাস প্রথম সংখ্যা থেকেই 3 জন সম্পাদক ছিলেন, আনন্দ বাগচি, দীপক মজুমদার এবং সুনীল গঙ্গোপাধ্যায়। তা তখন দীপক মজুমদারই ছিলেন রীতিমতো নায়ক আমাদের বলতে যা বোঝায়। সে সকলের পিঠে হাত রেখে কথা বলতো, সে লেখা চাইলে আর না দিয়ে উপায় ছিল না, তার গাম্ভীর্য ছিল। আর সে একটা আশ্চর্য সম্পাদক ছিল যে সে কবিদের কাছে কবিতা চাইতো না, কবিতার খাতাটা চাইতো। সেই খাতা থেকে যেটা পছন্দ হবে সে ছাপাবে। এটা একটা বিরাট দাবি। আমার মনে আছে যে প্রথম সংখ্যা কৃত্তিবাসে তার আগে ওর ব্যাগের মধ্যে শঙ্খ ঘোষের কবিতার 3টে খাতা ওর মধ্যে ছিল। তার মধ্যে আমরা একদিন কফি হাউসে বসে আমি আর দীপক ঠিক করলাম, মানে দীপক যা ঠিক করতাম আমি তাতে হ্যাঁ হ্যাঁ করে যেতাম আর কি। তা দীপক ঠিক করলো দিনগুলি রাতগুলি ছাপা হবে, বিখ্যাত কবিতা। সেটা দিয়েই কৃত্তিবাস প্রথম সংখ্যার প্রথম কবিতা হলো। তারপর দীপক তো অম্লান দত্তর কাছে লেখা চাইছে, সমর সেনের কাছে লেখা চাইছে, তারা সকলেই দীপক লেখা চাইছে, মানে একটা বিরাট ব্যাপার। একদিন সমর সেন আমাকে কফি হাউসে ধরলেন, ধরে বললেন, আচ্ছা আপনার বন্ধু দীপক না, সেদিন আপনি কফি হাউসে বসেছিলেন, আমার কাছে দীপক লেখা চাইলো। আমি না হ্যাঁ, তা এই যে সেই লেখা বলে ওর লেখাটা আমাকে দিলেন, একটা গদ্য লেখা। প্রথম থেকে ঠিক ছিল যে বড়দের গদ্য লেখা ছাপা হবে এবং সমবয়সী বা আমাদের কাছের লোকদের কবিতা ছাপা হবে, এই ছিল কৃত্তিবাসের পরিকল্পনা। তারপর বেশ কিছুদিন পর, এটা বোধহয় 53-54 সালের কথা বলছি, তার প্রায় বছর 4-5 পর আস্তে আস্তে সন্দীপন চট্টোপাধ্যায় আসেন, শক্তি চট্টোপাধ্যায় আসেন, আরো অনেকে আসেন। আর কৃত্তিবাস বেশ কষ্ট করে বের করা হয়েছে সে সময়। রবীন্দ্রনাথ সম্বন্ধে তোমাদের কি? রবীন্দ্রনাথ সম্বন্ধে আমাদের খুব বেশি কোনো সংশ্লেষ বা কনসার্ন ছিল না। কিছুটা হয়তো রবীন্দ্রনাথের গান সম্বন্ধে ছিল, তবে জীবনানন্দ ছিলেন খুব বড়ভাবে, ভীষণভাবে ছিলেন জীবনানন্দ। এবং রবীন্দ্রনাথকে আমরা ধরে নিয়েছি এতই ঘরের কবি যে একে নিয়ে আর বেশি কিছু চিন্তা ভাবনা না করলেও চলে, এ তো রয়েছে হাতের কাছে। খানিকটা এরকম কি মনে হতো না? আমার মনে হতো যে এত বেশি বাঙালির জীবন আচ্ছন্ন করে এই যে কবি রয়েছেন, আমাকে নতুন কিছু লিখতে গেলে এর বাইরে কি করে যাবো, আমার সেই জন্য একটা বিদ্রোহের মনোভাব তৈরি হতো। হতো ঠিকই, কিন্তু তখন যেহেতু জীবনানন্দ এসে গেছেন, সেহেতু এই তার হাত ধরে আধুনিক চলে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই জীবনানন্দর শব্দ ব্যবহার, চিত্রকল্প ব্যবহার, এগুলো সব তখন খুবই আকর্ষণীয় ছিল। এবং রবীন্দ্রনাথ ছিলেন গানে বিশেষভাবে, আর রবীন্দ্রনাথ অত্যন্ত ঘরোয়া ব্যাপার, মানে মাসি পিসিদের ব্যাপার, বাবা ঠাকুরদার ব্যাপার, এরা সব রবীন্দ্রনাথ করতেন। সেই জন্য আমাদের একটা খুব যে রবীন্দ্রনাথের কাছে যাওয়ার প্রয়োজন আছে। আর একটু রবীন্দ্রনাথের একটা প্রাতিষ্ঠানিক ব্যাপারও ছিল, ওই জন্মদিন পালিত হওয়া, ফুল বেলপাতা। তখন তোমাদের মধ্যে, তোমাদের বয়সের সকলে, এমনকি আমরাও যারা তোমাদের আশেপাশে থাকতাম, কফি হাউসে একই সঙ্গে অনেক সময় আড্ডাও দিয়েছি, আমাদের ভেতরে প্রতিষ্ঠান বিরোধিতার একটা ঝোঁক ছিল। আমরা খুবই অপছন্দ করতাম এবং আমরা আসলে কারোর বাড়িটারিরও বিশেষ খবর রাখতাম না। বাবা কি করেন বা এ করেন, এগুলো আমাদের কাছে কোনো চিন্তার বিষয় ছিল না। এবং আমরাও নানা রকম এর থেকে এসেছি, শিক্ষা দীক্ষার স্তর থেকে, ক্ষেত্র থেকে। যেমন আমি পড়েছি বিজ্ঞান, আমাদের বন্ধু শরৎ কুমার মুখোপাধ্যায় তিনি পড়েছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, শক্তি চট্টোপাধ্যায় কি পড়েছে এটা একটা রহস্য চিরদিনের। এখন এইসব ছিল আর কি, কিন্তু ও নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না, কে কি পড়েছে না পড়েছে, কার বাবা কি করে না করে, এবং কারোর কাছে সাহায্য চাইতে যাওয়া, চাকরি চাইতে যাওয়া, এইসব ছিল না। রবীন্দ্রনাথ ওই অবস্থাতেই ছিলেন আর কি। তবে রবীন্দ্রনাথের গান পরবর্তীকালে একটু বয়স হলে তখন অনেক কিছু, তখন হয়তো রবীন্দ্রনাথের ওই 100 বছর না কি হলো না একটা 61 সালে 100 বছর, তখনই রবীন্দ্রনাথের খুব প্রচার বলতে যা বোঝায় আর কি, গান টান নাটক।
রবীন্দ্রনাথের নাটক স্টেজে হতো, সেটা সৌমিত্র ভালোভাবেই জানো যে আমাদের রক্তকরবী বা সেই সময়কার স্টেজের নাটক। আরেকজনকে এই সূত্রে স্মরণ করতে হয়, তিনি ভীষণভাবে রবীন্দ্রনাথ বিরোধী এবং সবকিছু ব্রাহ্ম বিরোধী বলা চলে, তিনি কমল কুমার মজুমদার। তিনি এবং জীবনানন্দ এই দুজনের পাল্লায় পড়ে আমাদের বুকে যাওয়া বলতে যা হয় তাই সেটি ঘটেছিল। রবীন্দ্রনাথ সেখানে বাঁচাতে আসেননি। রবীন্দ্রনাথ সেখানে বাঁচাতে আসেননি। রবীন্দ্রনাথকে আমরা কোনোদিনই, মানে অন্তত সেই সময়, ও যা বললাম, ও ভেবেছিলাম ও বাবা ঠাকুরদা, মাসি পিসি, স্কুলের দিদিমণি, কলেজের 25শে বৈশাখ, ফুলের মালা, মিষ্টির প্যাকেট, এইসব ভেবেছিলাম আর কি। বিষ্ণুবাবু সেই অসাধারণ লাইনটি, তুমি শুধু 25শে বৈশাখ, তুমি শুধু 25শে বৈশাখ, এইসব ছিল। কিন্তু পরবর্তীকালে যখন এই এটা কমে গেল, এই উত্তেজনাটা কমে গেল, 61 সালের উত্তেজনা, তারপর 65, 66 সাল, আস্তে আস্তে যত আমরা অন্য ধরনের বয়স বাড়তে লাগলো, তখন গানটা আমাদের ভীষণভাবে আকর্ষণ করতে লাগলো। যেমন ছবি আঁকে এদের হয়তো ছবি ছিল খুব আকর্ষণ। এই গানের কথা তুমি বারবার বলছো, আমাদের সকলেই তো রবীন্দ্রনাথের গান নিয়ে আছি, সেই জন্য আমার তোমার কাছে কয়েকটা জিনিস জানতে চাইছি। আর কিছুই নয়, সেটা হচ্ছে তোমার প্রিয় কিছু রবীন্দ্রনাথের গান তুমি বলবে, যেটা আমরা এই তোমার আকাশ তোমার বাতাসে শ্রোতাদের শোনাতে পারি। কিছু যদি বলো, কয়েকটা। আমি একটা বলা তো দুঃসাধ্য মানুষের পক্ষে। হ্যাঁ, একটা বলা দুঃসাধ্য, এবং সকালে যে গান ভালো লাগে বিকেলে সে গান ততটা ভালো লাগে না, আবার রাত্রির হলে আবার ভালো লাগে, তো সারাদিন এইভাবেই চলছে। তবে যেহেতু এটা বর্ষ শেষ, বসন্তকাল শেষ হচ্ছে, আমি কয়েকটা গান আস্তে আস্তে ভাবছিলাম যে এই সব গান উনি কি ভেবে লিখেছিলেন, এবং ঠিক মানে ভর করা অবস্থায় লিখেছিলেন আর কি, যা মনে এসছে লিখে গেছেন, তারপর যা হওয়ার হবে সেই রকম। যেমন একটা গান ধরো, বসন্ত সে যায় তো হেসে যাবার কালে, হেসে যাবার কালে চলে যায়, সেটা একটা বিস্ময়কর। আমরা তো জানি সব কাঁদতে কাঁদতেই যায়, আবার রবীন্দ্রনাথ এমন গানও আছে যে কাঁদতে কাঁদতে গেছে, সেটাও আছে, সেটাও যে নেই তা নয়। আরেকটা গান মনে করো, কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও, শেষে দাও মুছে। এটাও একটা অদ্ভুত প্যারাডক্স, সব দাও কিন্তু দেওয়ার সব মুছে দিয়ে চলে যাও, এটা ভয়ঙ্কর। তারপর বসন্তে বসন্তে তোমার কবিরের, রবীন্দ্রনাথ যখনই কোন একটা পজিটিভ কথা বলছেন, ওকে নিয়ে এসো, ওকে আনো, তারপরেই যাও, পরে ঠিক আছে যাও, বিদায় হও, আসা যাওয়া দুদিকেই খোলা রবে, এইরকম আর কি। বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক, যায় যদি সে যাক। আচ্ছা, তারপর ধরো চলে যায় মরিহায়, বসন্তের দিন চলে যায়। তারপর ধরো দিন পরে যায় দিন, বসি থাকো, এগুলো অসাধারণ। আরেকটা আমার খুব প্রিয় গান রবীন্দ্রনাথের, পাখি আমার নীরের পাখি, অদিন হলো কেন জানি। এইখানে রবীন্দ্রনাথের গান প্রায় আমাদের আধুনিক কবিতার লেভেলে চলে আসছে, একেবারে। তারপর ধরো শুধু অলস মায়া, এটা রবীন্দ্রনাথ আবার নিজের ওই যখন কাজ করতে পারছেন না, মানে আলসেমি করছেন আর কি, সেগুলোকেও আবার একটু প্রোডাক্টিভ করে তুলছে, প্রোডাক্টিভ, এবং তার প্রতি একটু বিরূপ মন্তব্য করেছেন যে এই অলস মায়া, এইসব আরো কিছু কাজ করা উচিত, ইত্যাদি ইত্যাদি। এগুলো, এই প্রতিভার কোনো তুলনা হয় না, কোথাও নেই, আমি অন্তত যেটুকু জানি যে এরকম ভাবে। তোমার কাছ থেকে তোমার পছন্দের এই কিছু গানের কথা শুনে খুব ভালো লাগলো। আমরা এর থেকে কিছু নির্বাচন করে শ্রোতাদের শুনিয়ে দিচ্ছি, এবং আশা করব তাঁদেরও ভালো লাগবে। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও, শেষে দাও মুছে ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তব যাই ঘুচে। কুসুমে কুসুমে
চরণ চিহ্ন দিয়ে যা। চকিত চোখের অশ্রু সজল বেদনায় তুমি ছুঁয়ে ছুঁয়ে চলো। চকিত চোখের অশ্রু সজল বেদনায় তুমি ছুঁয়ে ছুঁয়ে চলো। কোথা সে পথের শেষ, কোন সুদূরের দেশ। সবাই তোমায় তাই পুছে ওহে চঞ্চল। বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যা। বাঁশরীর ডাকে কুঁড়ি ধরে শাখে, ফুল জবে ফুটে নাই দেখা। তোমার লগন যায় যে কখন, মালা গেঁথে আমি রই একা। বাঁশরীর ডাকে কুঁড়ি ধরে শাখে, ফুল জবে ফোটে নাই দেখা। তোমারও লগন যায় যে কখন, মালা গেঁথে আমি রই একা। এসো 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 আঁখি কয়ে কেঁদে তৃষিত বক্ষ বলে রাখি বেঁধে। এসো 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 আঁখি কয়ে কেঁদে তৃষিত বক্ষ বলে রাখি বেঁধে। যেতে যেতে ওগো প্রিয় কিছু ফেলে রেখে দিও। ধরা দিতে যদি নাই রুচে ওহে চঞ্চল। বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যা। উঠল কড়াই উনুনের আছে, ঘুরছে বাংলার জিলিপির প্যাঁচে। সিঙ্গাড়াও আছে, নিমকিও আছে, কাপে ঢালা আছে চা। হ্যাঁ বন্ধু, ফ্রেন্ডস 91.9 FM এই আড্ডার ঠিকানা। প্রতি রবিবার ঠিক বেলা 12টায় আমরা বসছি আড্ডায়, মানে যাকে বলে পাতি বাংলা আড্ডা, তাই তো? গানের আড্ডা, গানের গল্প, তর্কাতর্কি অল্প স্বল্প, বাকি সব কথা গানে গানে হবে অবিরাম অশ্রান্ত। ওই ধারে তুমি আর এই ধারে, আড্ডায় শ্রীকান্ত। সোভিস্কো উইন দ্য ওয়ার্ল্ড কন্টেস্ট। কে জিতবে বিশ্বকাপ? প্রথম বিশ্বকাপ কোথায় হয়েছিল? সচিন কোন বিশ্বকাপে প্রথম খেলেছিলেন? সৌরভ কোন বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন? বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন? পাঠান 10 টাকা বা অধিক মূল্যের সোভিস্কো বিস্কুটের খালি প্যাকেট আর জিতুন নগদ ও সান্ত্বনা পুরস্কার ছাড়াও বাম্পার পুরস্কার হিরো হোন্ডা মোটর বাইক। সোভিস্কো উইন দ্য ওয়ার্ল্ড কন্টেস্ট। তোমার আকাশ, তোমার বাতাস, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ফ্রেন্ডস 91.9 FM এ বন্ধু তোমার জন্য। আচ্ছা উৎপল, তোমার কাছে এইবারে আমি একটু অন্য ধরনের একটা প্রশ্ন করছি। আমি যতদূর জানতাম যে তোমার একটা বাড়ি ছিল শান্তিনিকেতনে, এখনো আছে কিনা জানি না, তো সেখানে তুমি অনেক সময় থেকেছো, বহু বহু সময় থেকেছো, যেতে মাঝে মাঝে যেতে।
আচ্ছা, একটা জনশ্রুতি আছে যে বোলপুর স্টেশনে না নেমে শান্তিনিকেতনের দিকে হাঁটা দিলেই নাকি টের পাওয়া যায় রবীন্দ্রনাথ সর্বত্র আছেন, ছড়িয়ে আছেন। তা তুমি কোনোদিন তোমার সেই বাড়িতে এরকম কিছু বোধ করেছো? না, সেরকম কিছু করিনি, করলে খুব ভয়ের ব্যাপার হতো। কিন্তু আমার একটা ছোট ঘর ছিল, সেটা ওই একজন ধনী লোকের আউট হাউস বলতে যাবো যায়, সেখানে একটা ঘর ভাড়া করে আমি থাকতাম। ওটা ছিল আমার পালিয়ে যাওয়ার জায়গা। ওখানে বসে আমি কাজ করতাম। তবে রবীন্দ্রনাথ মনে না পড়লেও খুব প্রথম দিকের বলবো না, মাঝের দিকের শান্তিনিকেতনে যখন গেছি ছাত্র বয়সে বা পরেও গেছি, তখন যেরকম একটা সেই কথাগুলো খুব মনে পড়তো, যে গাছতলায় বসে গান গাইছে দলে দলে, আরেকটা গাছতলায় আরেকটা দল গান গাইছে, এর দল গান গাইছে, ওর দল গান গাইছে, এরকম একটা খুব খোলামেলা ভাব ছিল। আর সেই পরিবেশটা আমাদের চেনা কলকাতা শহরের থেকে এতই আলাদা, অন্যরকম, এত আলাদা। নিশ্চয়ই। আর এখন তো গেলে দেখি চারদিকে কাঁটার তারের বেড়া, জাল, আর এ মাঠ দিয়ে হাঁটা চলবে না, ও দরজা দিয়ে ঢোকা চলবে না, ইত্যাদি। এবং শুনেছি রবীন্দ্রনাথ এর খুব বিরোধী ছিলেন এইসব জিনিসের, শুনেছি। এবং রবীন্দ্রনাথ এমনও একটা নাকি করেছিলেন শর্ত, যে একটা উনি বলেছিলেন কাউকে, বা লিখিত থাকতে পারে, যে কোনো বাড়ি যেন গাছের থেকে উঁচু না হয়, বড় বড় গাছগুলো। উনি বড় বাড়ি তো পছন্দ করতেন। উনি বলতেন যে অন্তরঙ্গতাটাই সেখানে নষ্ট হয়ে যায়। এবং আশ্চর্যের কথা, এটাও আমি এমনি বলছি, সত্যি কতটা ঠিক আমি জানি না, অন্তত দিনক্ষণ, যে বছর আমেরিকায় এম্পায়ার স্টেট বিল্ডিং মুক্ত হয়, খোলা হয় আর কি, তৈরি হয়েছিল তার 4-5 বছর আগে থেকে, সেই বছর রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে শ্যামলী বলে একটা মাটির বাড়ি তৈরি করেন। এতেই বোঝা যায় যে দৃষ্টিভঙ্গির কত তফাৎ, এবং শ্যামলী বাড়ির স্থাপত্য ইত্যাদি এবং এম্পায়ার স্টেট বিল্ডিং এর স্থাপত্য, এ নিয়ে আমরা একটা বিশদ আলোচনা করতে পারি, কিন্তু দৃষ্টিভঙ্গিটা খুব পরিষ্কার একেবারে এখানে।
আচ্ছা, তুমি যে ওখানে কাজ করতে যেতে, তোমার কাজের সূত্রে, অর্থাৎ তো বিশেষ করে তোমার লেখার সূত্রে, আমি এবারে সত্যি সত্যি একটা জিনিস তোমার কাছে জানতে চাইবো যে রবীন্দ্রনাথের প্রভাব, তার উপস্থিতি তোমার কবিতায় কোনোভাবে আছে কি, এসেছে কি, বা একেবারেই কি আসেনি? তুমি এই বিষয়ে যদি আমাদের একটুখানি বলো। না, এটা মানে বলা খুব কঠিন, কেন রবীন্দ্রনাথ এত রকম কাজ করেছেন। যেমন আমি একটা বলতে পারি, গান, রবীন্দ্রনাথ, গানকে বাদ দিয়ে রবীন্দ্রনাথ হয় না। বাকি আর সমস্ত যা কিছু গান, এবং তার সঙ্গে সঙ্গে সমান মূল্য বা সমান মাত্রায় রবীন্দ্রনাথের প্রবন্ধ। আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো এই দুটোই আমাকে খুব বেশি আচ্ছন্ন করে রেখেছে। প্রবন্ধ তো এখনো আমি পড়তে পড়তে অবাক হয়ে যাই, যেসব কথা বলেছিলেন আজকে 2007 সালে সেগুলোর রেলিভেন্স এবং সেগুলোর গুরুত্ব কতখানি, যে ভাবলে অবাক হতে হয় যে এই কি সত্যি এগুলো কত বড় প্রতিভা হলে এইসব জিনিস ভাবতে পারে। 100 বছর পরেও যা রেলিভেন্স থাকে, সত্যি সাধারণত তো থাকে না। আর গানের কথা কি বলবো, মনের ভাবের যাবতীয় প্রকাশ, যা কিছু প্রকাশ সব গানে আছে। এবং একদিক থেকে তো নিশ্চয়ই তিনি আমাদের সাহিত্যের সব থেকে বড় বেদিটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন। সুতরাং তাকে তো মাঝে মাঝে মনে পড়বে, আমার অজান্তেও হয়তো কোথাও কোথাও আছেন রবীন্দ্রনাথ, এরম ভাবে তাকে। কিন্তু ওই যেটা আগে বলছিলাম, যে যেখানে আমরা রবীন্দ্রনাথ থেকে সরতে চেয়েছিলাম, যে অন্যরকম করে লিখব, সেখানে বোধহয় তাহার পরবর্তী যখন আমাদের আর একটু পরিণতি এসেছে, আর একটু যখন পরিণত চিন্তা এসেছে, তখন খালি মনে হয়েছে যে ভাবুক হিসেবে, ভাবনার দিক থেকে কত এগোনো ছিলেন ভদ্রলোক, এবং কত জিনিস নিয়ে ভেবেছেন, কত রকম করে ভেবেছেন। এবং কবিতা বা গানের দিক থেকেও বিস্ময়কর হচ্ছে যে যাকে আজকাল খুব গুরুত্ব দেওয়া হয়, যে প্যারাডক্স তৈরি করা, গানের মধ্যে একটা ধাঁধা তৈরি করা। যেমন ধরা যাক, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাই রে, এই গানটার কথাগুলো খুব ভয়ের, যে ভীষণ ঝড় আসছে, ঘরে চলে আয় ইত্যাদি, কিন্তু সুরটা ভয়ঙ্কর আনন্দের, যে এই সময় বেরিয়ে পড় মাঠে। এটা আশ্চর্য কথা বলেছো। এটা আমি অবাক লাগে যে এই দুটোকে কি করে উনি এক জায়গায় উপস্থিত করলেন। কথাগুলো এই দেখেন, ওই আসে ওই অতি ভৈরব হরসে, কিন্তু মনে হয় যে একটা ভয়ঙ্কর কিছু আসছে, কিন্তু তা নয়। এটা একটা আশ্চর্য গম্ভীর মন্দ্র একটা আহ্বান বসে। এই প্যারাডক্স তৈরি করায় ওস্তাদ, এটা বাঙালিরা বিশেষ করে এই প্যারাডক্স তৈরি করে খুব ওস্তাদ। এটা বাঙালি সাহিত্যের একটা, এটা বাঙালির প্রতিভা, একেবারে বাঙালির প্রতিভার চূড়ান্ত নিদর্শন হলেন তিনি রবীন্দ্রনাথ, একেবারে কোনো সন্দেহ নেই। উৎপল, তুমি একটা আশ্চর্য কথা বলেছে যে প্যারাডক্স, নীল নবগণে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে। আচ্ছা, একটু শুনে নিই তো আমরা গানটা। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝরো 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 ঝরো, আশের ক্ষেত জলে ভরো ভরো, কালে মাথা মেঘে ওপারে আধার ঘনিয়েছে, দেখ চাহিরে, ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই শোনো শোনো পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে, কে আপার বন্ধ হয়েছে আজিরে, ডুবে হাওয়া বয় ফুলে নেই কেউ, দুপুর বাহিয়ায় উঠে পড়ে ঢেউ, দর দর বেগে জলে পড়ি জল ছল ছল উঠে বাজিরে, কে আপার বন্ধ হয়েছে আজিরে, ওই ডাকে শোনা ধেনু ঘন ঘন ধবলিরে, আনবহালে এখনই আধার হবে, বেলাটুকু পোহা
গোহালে ধবলিরে আলো গোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন দেখো বলে এখনই আধার হবে বেলাটুকু পোহালে ধবলিরে আলো গোহালে ওগো রাজপুরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে আকাশ আকাশ বেলা বেশি আর নাহি ঘর ঘর ঘরে ভিজিবে নিচল হাটে যেতে পাপ হয়েছে বিচল ওই বেল বন গলে ঘন ঘন পাপ পাছে দেখ চাহিরে ওগো রাজপুরা যাসনে যাসনে ঘরের বাহিরে। তোমার আকাশ তোমার বাতাস, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ফ্রেন্ডস 91.9 FM এ বন্ধু তোমার জন্য। সত্যি তোমার সঙ্গে আড্ডাটা ফুরিয়ে আসছে আমাদের, কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এলে আমরা ভীষণ খুশি হলাম। আশা করি আবার আমরা কোনো সময় এমনি তোমার আকাশ তোমার বাতাস অনুষ্ঠানের জন্য তোমাকে আবার আমরা ডাকতে পারবো, তখন কথা হবে। তুমি আবার আমাকে কি ধন্যবাদ দেবে? আচ্ছা, খুব সুন্দর, খুব ভালো। চলে যায় মরিহায়, চলে যায় বসন্তের দিন, চলে যায় চলে যায় দূর শাখে পিকো ডাকে বিরামবিহীন মরিহায়, চলে যায় বসন্তের দিন, চলে যায় চলে যায়। অধীর সমীর ভরে উচ্ছ্বসী বকুল ঝরে উচ্ছ্বসী, অধীর সমীর ভরে উচ্ছ্বসী বকুল ঝরে উচ্ছ্বসী, গন্ধশানে হলো মন সুদূরে বিলীন মরিহায়, চলে যায় বসন্তের দিন, চলে যায় চলে যায়। পুলকিত অমৃতি ফাল্গুনেরি তাপে, মধুকর গুঞ্জরণে ছায়া কলকাপে, পুলকিত অমৃতি ফাল্গুনেরি তাপে, মধুকর গুঞ্জরণে ছায়া কলকাপে, কেন জানিও কারণে সারা বেলা অনুমনে সারা বেলা, কেন জানিও কারণে সারা বেলা অনুমনে সারা বেলা, পরাণে বাজায় বিনাকে গো উদাসীন মরিহায়, চলে যায় বসন্তের দিন, চলে যায় চলে যায়। তোমার আকাশ তোমার বাতাস, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ফ্রেন্ডস 91.9 FM এ বন্ধু তোমার জন্য।
আমরা ফিরে এলাম তোমার আকাশ তোমার বাতাসের মূল অনুষ্ঠানে, যার বিষয় বর্ষ শেষ। একটি বছর চলে যাচ্ছে,